ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে ঘন্টা বাজালে নাকি দেবতারা জাগ্রত হন। আপনিও নিশ্চয়ই শুনেছেন। মানে ঈশ্বরের কাছে আমাদের বার্তা পৌঁছানোর একটা মাধ্যম হচ্ছে ঘন্টা। মন্দিরে যে ঘন্টা বাজানো হয়, সেই কারণে দেখা যায় মন্দিরে ঢোকার আগে আমরা সবাই ঘন্টা বাজাই। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ব্যাপারটা, এটা কি কুসংস্কার নাকি বিজ্ঞান? আপনার কখনো কি কিছু মনে হয়েছে এই বিষয়ে? আসলে মন্দিরে এই ঘন্টার সাথে কি কোনো বৈজ্ঞানিক সম্পর্ক থাকতে পারে? এটাই অ্যাকচুয়ালি আমার প্রশ্ন। কিন্তু আমি যদি বলি ঘন্টা বাজানো কোনো অন্ধ ধর্মীয় আচার নয়, মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অ্যাকোস্টিক সায়েন্স বা শব্দবিজ্ঞানের এক জীবন্ত উদাহরণ। আমরা অনেকেই ঘন্টা বাজিয়ে হন হন করে মন্দিরে ঢুকে যাই, কিন্তু জানেন কি বিজ্ঞান কি বলছে? এটা একটা মস্ত বড় ভুল। আসল রহস্য লুকিয়ে আছে ঘন্টা বাজানোর পদ্ধতির মধ্যে। হ্যাঁ, ঘন্টা বাজানোর পদ্ধতির মাঝেই আসল রহস্যটা লুকিয়ে আছে। আপনি কখনো যদি ভালোভাবে খেয়াল করবেন না, ঘন্টার আকৃতি কেমন হয়, গোল আর ফাফা হয়, ভেতরটা ফাফা থাকে। একটা বিষয় হচ্ছে, এটাকে কিন্তু অনেক ধাতুর মিশ্রণে তৈরি করা হয়। আমাদের সনাতন শাস্ত্রে মন্দিরের ঘন্টার এই ধ্বনিকে বলা হয় নাদ বা মহাজাগতিক শব্দ। স্কন্ধ পুরাণ এবং বায়ু পুরাণ অনুযায়ী সৃষ্টির শুরুতে যে ওঙ্কার ধ্বনি বা নাদ ব্রহ্ম তৈরি হয়েছিল, মন্দিরের ঘণ্টার আওয়াজও হলো তারই প্রতীক। শাস্ত্রে বলা হয়েছে ঘণ্টার ধ্বনি যেখানে পৌঁছায় সেখান থেকে সমস্ত অশুভ শক্তি, নেতিবাচক চিন্তা এবং মনের তামসিক ভাব দূর হয়ে যায়। পূজার শুরুতে ঘণ্টা বাজানোর নিয়ম এই কারণেই, যাতে মানুষের মন বাইরের পৃথিবীর সমস্ত কোলাহল ভুলে একাগ্র হতে পারে। শাস্ত্র অনুযায়ী ঘণ্টার আওয়াজ ঈশ্বর এবং মানুষের আত্মার মধ্যে এক অলৌকিক সংযোগকারী সেতু। এবার আমরা একটা মূল প্রশ্নে আসি, মন্দিরের ঘণ্টা কেন লোহা, তামা, রূপ বা সোনা দিয়ে তৈরি হয় না? কেন একে এক বিশেষ মিশ্রণে তৈরি করতে হয়? মানে আমি বলতে চাইছি কোনো একক ধাতুতে নয়, সমস্ত কিছুর মিশ্রণে তৈরি করা হয়। দেখুন, ধাতু বিজ্ঞান ও ম্যাটালজি অনুযায়ী মন্দিরের খাঁটি ঘণ্টা তৈরি হয় এক বিশেষ ধরনের ব্রোঞ্জ দিয়ে, যাকে বলা হয় বেল মেটাল। এতে প্রায় ৭৮% তামা এবং 22% টিন থাকে। এর সাথে অত্যন্ত সূক্ষ্ম অনুপাতে মেশানো হয় দস্তা, ক্যাডমিয়াম, নিকেল, ম্যাঙ্গানিজ এবং সীসা। অন্য ধাতু নয় কিন্তু, কারণ লোহা বা সাধারণ স্টিলের স্থিতিস্থাপকতা কম হয়, তার শব্দ খুব দ্রুত মিলিয়ে যায় এবং সেই শব্দ কানে কর্কশ লাগে। কিন্তু বেল মেটালের অণুগুলোর গঠন এমন হয় যে এতে আঘাত করলে ধাতুটির ভেতরে একটি তীব্র কম্পন বা প্রতিধ্বনি তৈরি হয়, যা শব্দকে দীর্ঘক্ষণ বাতাসে ধরে রাখতে পারে। এবার আসা যাক এর নিখুঁত জ্যামিতিক আকৃতি বিজ্ঞানে। ঘণ্টার আকৃতি কেন নিচের দিকে চ্যাপ্টা, উপবৃত্তাকার এবং মাঝখানে ফাফা ডোম আকৃতির হয়? এই ফাফা ডোমের আকৃতি এমনভাবে তৈরি যা শব্দকে প্রাকৃতিকভাবে বাড়িয়ে দেয়। ঘণ্টার ভেতরের হাতুড়িটি যখন ঘণ্টাটির ভেতরের অংশ, মানে ভেতরের অংশকে যখন ওই ঘণ্টার মূল অংশটা যখন আঘাত করে, তখন শব্দ তরঙ্গ চারিদিকে ছড়িয়ে না গিয়ে ঘণ্টার গোল দেওয়ালে ধাক্কা খেয়ে ভেতরের ফাফা অংশে বারবার প্রতিফলিত হতে থাকে। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় ইন্টারনাল ইকো বা অভ্যন্তরীণ প্রতিধ্বনি। এই জ্যামিতিক গঠনের কারণে ঘণ্টার নিচে একটি তীব্র শব্দ তরঙ্গের বলয় তৈরি হয়। ভারতের প্রাচীন মন্দিরের ঘণ্টাগুলো এমন নিখুঁত ওজনে এবং ছাঁচে বানানো হতো যাতে একবার আঘাত করলে তার থেকে উৎপন্ন ধ্বনি একটানা কমপক্ষে 7 সেকেন্ড স্থায়ী হয়। এটা আমার কোনো মন গড়া কথা নয়। দ্য হিন্দু পোর্টাল থেকে শুরু করে হিন্দু প্যাড ওয়েবসাইট এবং তিরুমালা, তিরুপতি, সপ্তগিরি ম্যাগাজিন সহ বহু ধর্মীয় জনপ্রিয় জার্নালে মন্দিরে ঘণ্টার ধ্বনির কমপক্ষে 7 সেকেন্ড স্থায়ী হওয়ার দাবি করা হয়েছে। কেন ঠিক 7 সেকেন্ড? আধুনিক নিউরোসায়েন্স বলছে এই 7 সেকেন্ডের অবিচ্ছিন্ন শব্দ তরঙ্গে মানুষের মস্তিষ্কের ডান এবং বাম দুই গোলার্ধের মধ্যে একটি নিখুঁত ভারসাম্য তৈরি করে। আমাদের ব্রেন তখন বিটা ওয়েভ থেকে আলফা ওয়েভে চলে যায়। আলফা ওয়েভ হলো গভীর ধ্যান বা মেডিটেশন অবস্থা, অর্থাৎ ঘন্টা বাজিয়ে তার নিচে দাঁড়ালে মাত্র 7 সেকেন্ড আপনার ব্রেন রিবুট হয়ে যায়। মনের সমস্ত নেতিবাচক চিন্তা বা ক্লান্তি নিমিষেই ধুয়ে মুছে যায়। সনাতন ধর্মে মানুষের শরীরে 7টি শক্তি কেন্দ্র বা সপ্ত চক্রের কথা বলা হয়েছে। বিজ্ঞানের ভাষায় এগুলো হলো আমাদের শরীরের প্রধান স্নায়ু কেন্দ্র বা নার্ভ প্ল্যাক্সিস। ঘন্টার এই 7 সেকেন্ডের প্রতিধ্বনি আমাদের কানের পর্দা হয়ে শরীরের জলীয় উপাদানে কম্পন তৈরি করে এবং এই 7টি এনার্জি সেন্টারকে
উদ্দীপিত করে শান্ত করে দেয়। শাস্ত্র বলে ঘণ্টাধ্বনি বাতাসকে শুদ্ধ করে। বিজ্ঞান আজ প্রমাণ করেছে যে এই ঘণ্টার হাই ফ্রিকোয়েন্সি শব্দ তরঙ্গের তীব্র কম্পনের ফলে মন্দিরের গর্ভগৃহের বাতাসে ভেসে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অণুজীবদের কোষ প্রাচীর ভেঙে যায় এবং তারা পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। অর্থাৎ ঘণ্টা একটি প্রাকৃতিক স্যানিটাইজার হিসেবে কাজ করে, পরিবেশকে জীবাণুমুক্ত রাখে। এখানে আমাদের একটা সচেতনতার বিষয়ও আছে। আমাদের পূর্বপুরুষরা যে ঘণ্টা বানানোর ফর্মুলা তৈরি করেছিলেন, আজকের যুগে বিভিন্ন মন্দিরে ঘণ্টাগুলো কিন্তু সেই নিয়মে চলে না। প্রাচীনকালে ঘণ্টা তৈরিতে যে নিখুঁত অনুপাতের পঞ্চধাতু বা বেল মেটাল ব্যবহার হতো, আজকের দিনে বাজারে বা সাধারণ মন্দিরে সস্তার লোহা, অ্যালুমিনিয়াম বা পিতলের ঘণ্টা ব্যবহার করা হয়। এই আধুনিক সস্তার ঘণ্টাগুলোতে পদার্থবিজ্ঞানের সেই সঠিক পদ্ধতি অনুসরণ করা হয় না, ফলে 7 সেকেন্ডের ইকো তৈরি হয় না। তাই কেবল লোহা বা টিনের ঘণ্টা বাজালে কোনো বৈজ্ঞানিক লাভ পাওয়া যাবে না, যদি না তা সঠিক ধাতু এবং জ্যামিতিক মাপে তৈরি হয়। আমাদের শাস্ত্রে ঘণ্টা বাজিয়েই মন্দিরের ভেতরে চলে যাওয়ার কথা বলা নেই, বরং ঘণ্টার নিচে দাঁড়িয়ে সেই কম্পনকে শরীরে অনুভব করার কথা বলা হয়েছে। কিন্তু আজ আমরা কেবল একটি যান্ত্রিক প্রথা হিসেবে ঘণ্টা বাজাই, তার নিচে দাঁড়িয়ে সেই ভাইব্রেশন থেরাপিটা গ্রহণ করি না। ফলে বিজ্ঞানের আসল উদ্দেশ্যটাই নষ্ট হচ্ছে ক্রমাগত। আমাদের ধর্মে মন্দিরে ঢোকার মুখে ঘণ্টা বাজানো কোনো অন্ধ প্রথা নয়, এটি ছিল ধাতুবিদ্যা, শব্দবিজ্ঞান এবং মানব নিউরোলজির এক অভূতপূর্ব মেলবন্ধন। নিজের ধর্মকে জানুন, অন্ধভাবে নয়, বিজ্ঞানের আলো দিয়ে। মন্দিরের ঘণ্টার এই বৈজ্ঞানিক রহস্য নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।